স্রোতকে লাখ চেষ্টা করেও সুস্থ না করতে পেরে এক পর্যায়ে বাধ্য হয়ে কোমাতে শিফট করার ডিসিশন নিল ডক্টররা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। ডক্টররা যখন ওটি থেকে বেরিয়ে আসে ঠিক সেই মুহূর্তেই স্রোতের গোটা পরিবার যখন ডক্টরদেরকে বলতে থাকে যে ডাক্তারবাবু আপনি কোনো কিছু তো আমাদেরকে বলবেন যে আমার বোনের কী কন্ডিশন এখন বলুন ডক্টরবাবু। অন্যদিকে সার্থক বলতে থাকে যে ডক্টর প্লিজ এরকম করে চুপ করে থাকবেন, আমার বড্ড বেশি ভয় করছে, স্রোতের অপারেশন নিশ্চয়ই সাকসেসফুল হয়েছে, এটাই তো আপনি বলবেন, বলুন না, আমরা সেই কথাটা শোনার জন্য কখন থেকে অপেক্ষা করছি, বলুন না ডক্টর। তখন এই কথা বলা মাত্র হঠাৎ করে নীলু বলে ওঠে যে আমার তো ডক্টরের চোখ মুখ দেখে মোটেও মনে হচ্ছে না যে সে আমাদেরকে এরকম একটা ভালো খবর দিবে, বরঞ্চ ডক্টর মনে হয় হবে এটাই বলবে যে স্রোতকে তারা বাঁচাতে পারেনি, তাই তো ডক্টর। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে তোর এই অপয়ের মুখ থেকে কি কোনোদিনও তুই ভালো কথা কিছু বলতে পারিস না নীলু। তখন এই কথা বলা মাত্র ডক্টররা বলতে থাকে যে দেখুন ওনাকে আপনারা প্লিজ বকাঝকা করবেন, উনি যে কথাটা বলছে সেই কথাটা আমাদেরও, যে আমরা ওনাকে হাজার চেষ্টা করে কোনো মতে বাঁচাতে পারলাম না, আই এম রিয়েলি ভেরি সরি টু সে সার্থক স্যার, যে আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু তা সত্ত্বেও থ্রু আউট আ হোল প্রসিজার সে শুধু ক্রমাগতভাবে তার অক্সিজেন লেভেল নেমেই গিয়েছে, আমরা কোনো মতেই তার অক্সিজেন লেভেলকে আর বাড়াতে পারিনি, আর তার জন্য উনি কোমাতে স্লিপ করে গিয়েছে। এখন শুধু ঠাকুরের কাছে আপনারা প্রার্থনা করতে পারেন, ঠাকুরকে ডাকুন, তারপরে যদি ঠাকুর কোনো মিরাক্কেল দেখায় তাহলেই একমাত্র স্রোত আবারও আপনার জীবনে ফিরে আসতে পারে, এছাড়া আমাদের কাছে আর কোনো রকম কোনো ওয়ে নেই। চাইলে আপনারা তাকে অ্যাব্রড শিফট করানোর কথা ভাবতেই পারেন, কিন্তু আমার মনে হয় না যে এই সিচুয়েশনে এরকম একটা রিস্ক নেওয়াটা আদৌ বেটার হবে বলে কি। অন্যদিকে এই কথা বলা আমাদের সার্থক বলতে থাকে যে না এটা কোনোদিনও হতে পারে না, স্রোত এত সহজে আমাকে ছেড়ে কোনো মতে চলে যেতে পারে না, কারণ আমার অনেক না বলা কথাগুলো রয়ে গিয়েছে, যেটা হয়তো বা আমি ওকে বলতে চেয়েছিলাম কিন্তু সেই কথাগুলো শোনার মতন সময় ওর কাছে ছিল না। রীতিমতো সেই সময় ওর অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কিন্তু এই কথাগুলো তো আমি কোনো মতেই আমার পেটে জমিয়ে রাখবো না, এই কথাগুলো বলার জন্য অবশ্যই ওর আমার কাছে ফিরতে হবে, আর সেটা যে করেই হোক না কেন আমি ওর জ্ঞান ফেরাবো। অন্যদিকে এই কথা বলা আমাদের ডক্টররা বলতে থাকে যে স্যার এই মুহূর্তে আপনি ওনার সাথে কোনো মতেই দেখা করতে পারবেন না, কারণ যেহেতু ওনাকে আমরা কোমায় শিফট করছি, তাই ওনার সাথে দেখা করার জন্য অন্তত পক্ষে আপনাকে আজকে গোটা রাতটা অপেক্ষা করতে হবে, আমরা কাল থেকে আপনাদের সকলের সাথে একজন করে ওনাকে দেখা করতে দেবো। অন্যদিকে এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে ডক্টর প্লিজ আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, এতটা সময় আমার কাছে নেই, কারণ আমার স্ত্রীকে যদি আমি কোনো মতে না বাঁচাতে পারি তাহলে হয়তো আমি আমার বাবাকেও খুইয়ে ফেলবো, কারণ আমার বাবাও কিন্তু মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সেও কিন্তু হার্ট অ্যাটাক করে বসে আছে শুধুমাত্র স্রোতের এই খবরটা শোনার জন্য, যে স্রোত ভালো হয়ে উঠেছে এই খবর যতক্ষণ পর্যন্ত না আমার বাবার কানে আমি দিচ্ছি ততক্ষণ পর্যন্ত আমার বাবাকে কোনো মতে সুস্থ করা যাবে না। প্লিজ ডক্টর আমাকে শেষ একটা চেষ্টা করার জন্য অন্তত প্লিজ পারমিশন দিন, আমি যাতে স্রোতের সাথে গিয়ে একবার অন্তত দেখা করতে পারি, এবং আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি প্লিজ। আর অ্যাজ আ ডক্টর আমি আমাকে যথেষ্ট পরিমাণে কন্ট্রোলে রাখবো, আমি এই দিকটা খেয়াল রাখবো যাতে আমার পক্ষ থেকে কোনো রকম কোনো ডিস্টার্বেন্স না হয় কোমাতে। অন্যদিকে এই কথা বলা মাত্র ডক্টর বলতে থাকে যে দেখুন আপাতত ওনাকে শিফট করা হচ্ছে, আপনাকে আমরা পরে এক সময় বলবো যে কখন আপনি যেতে পারবেন ভেতরে। অন্যদিকে সার্থক যখন অপেক্ষা করতে থাকে ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে দিদি ভাই এখনও পর্যন্ত আমরা এই লোকটাকে পুলিশে কেন দিচ্ছি আমি তো সেটাই ভেবে পাচ্ছি না, তুই তো ন্যায় অন্যায় নিয়ে সবসময় কথা বলিস, তাহলে এই ছেলেটা এত বড় একটা অপরাধ করেও পার পেয়ে যাবে কী করে বলতো। তখন এই কথা বলার মাত্র রায়ের বমনি বলতে থাকে যে অপরাধের কথা যদি ওঠে তাহলে তো এরকম অনেক অপরাধ তুমি নিজেও করে রেখেছো, কিন্তু কোনোটার জন্য কি তুমি শাস্তি পেয়েছো বলো তো। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।